ধনী হওয়ার পথটা কিন্তু যোগ করার মাধ্যমে হয় না, এটি হতে হয় গুণ করার মাধ্যমে। অর্থাৎ ধনী হওয়ার পথটা কিন্তু এডিশনের মাধ্যমে হয় না, এটা হয় মাল্টিপ্লিকেশনের মাধ্যমে। তো বিষয়টা কিরকম, একটা ছোট উদাহরণ দিলেই ক্লিয়ার হয়ে যাবে। ধরেন আপনি কোনো একটা ব্যাংকে এফডিআর করলেন। তা এখন ওই এফডিআর থেকে লেটসে প্রতি মাসে মাসে আপনার একটা রিটার্ন আসছে সেখান থেকে। তো আপনি যদি সেই রিটার্নটা প্রতি মাসে মাসে আসলো, এটা প্রতি মাসে মাসে আপনার লেটসে কারেন্ট অ্যাকাউন্টে জমা হলো, আপনি সেই টাকাটা আপনি খরচ করে ফেললেন। তো এইভাবে যদি খরচ করে ফেলেন তাহলে কিন্তু লং টার্মে ধনী হওয়ার যে পথ, সেই পথটা কিন্তু আপনার জন্য সুগম হবে না। তো সেক্ষেত্রে কি করতে হবে, যে আমি যেটা বলেছি যে ধনী হওয়ার পথটা কিন্তু যোগ করার মাধ্যমে হয় না, এটা হয় গুণ করার মাধ্যমে। তো গুণ জিনিসটা কি, যে গুণ হচ্ছে যে লেটসে আপনি ব্যাংকে এফডিআর করলেন, প্রতি মাসে মাসে আপনার কাছে আপনার কারেন্ট অ্যাকাউন্টে ওই একটা রিটার্ন, যেটা ইন্টারেস্ট যেটা আসে সেটা আসলো। তা আপনি কি করবেন, সেই ইন্টারেস্ট আপনার কারেন্ট অ্যাকাউন্টে আসলো, ওটাকে কিন্তু খরচ করা যাবে না, বরং আপনি সেটার জন্য একটা ডিপিএস করে ফেলেন। লেটস আপনি 3 বছরের একটা ডিপিএস করলেন একই ব্যাংকে বা অন্য কোনো ব্যাংকে ডিপিএস করলেন, এবং তাহলে ওই এফডিআর থেকে আপনার কারেন্ট অ্যাকাউন্টে যেই প্রতি মাসে একটা ইন্টারেস্ট আসলো, সেই ইন্টারেস্টের অ্যামাউন্টে সমপরিমাণ একটা ডিপিএস আপনি করে ফেলবেন অন্য কোনো ব্যাংকে বা একই ব্যাংকে, এবং প্রতি মাসের একটা নির্দিষ্ট তারিখে ওই ইন্টারেস্টের অ্যামাউন্টটা, লেটসে আপনার প্রতি মাসে মাসে 1,000 টাকা ইন্টারেস্ট আসে ওই এফডিআর থেকে। তো ওই 1,000 টাকার আপনি একটা ডিপিএস করে ফেলবেন প্রতি মাসে মাসে, আপনার ওই কারেন্ট অ্যাকাউন্ট থেকে 1,000 টাকাটা একটা নির্দিষ্ট ডেটে অটো ডেবিট হয়ে যাবে। তখন হচ্ছে সেই ডিপিএসটা, ওই 1,000 টাকা ওখান থেকে ডেবিট হয়ে আপনার ডিপিএস এর অনুকূলে ক্রেডিট হবে। এভাবে প্রতি মাসে মাসে এফডিআর থেকে আপনার কারেন্ট অ্যাকাউন্টে 1,000 টাকা জমা হচ্ছে, ওই 1,000 টাকা আবার ডিপিএস এর অনুকূলে অটো ডেবিট হয়ে যাচ্ছে। তো তার মানে কি হচ্ছে, যে এই জিনিসটা আপনি যদি এফডিআর থেকে মাসে মাসে 1,000 টাকা আসলো আর আপনি সেটা খরচ করে ফেলেন, তাহলে এটা হচ্ছে, আমরা বলি যে এটা ধনী হওয়ার পথটা যোগ করার মাধ্যমে হয় না। যোগ মানে হচ্ছে এফডিআর রিটার্ন আসলো খরচ করে ফেলে, এটা হয় গুণ করার মাধ্যমে, যেটা পাওয়ার অফ কম্পাউন্ড গ্রোথ। সেটা কি, গুণ হচ্ছে যে আপনি এফডিআর রিটার্ন প্রতি মাসে মাসে আসলো কারেন্ট অ্যাকাউন্টে, সেটা আবার ডিপিএস এ চলে গেল। তো এইভাবে ডিপিএস এ আস্তে আস্তে বাড়তে থাকলো। তো তাহলে কি হচ্ছে, ডিপিএস এর ম্যাচুরিটি শেষে আপনি একটা ভালো অ্যামাউন্ট পাচ্ছেন, আবার ওই এফডিআর যখন ম্যাচিউর হয়ে যাবে তখন পাচ্ছেন। তো দেন আপনি যেটা করবেন, যে ওই এফডিআর এর প্রিন্সিপাল অ্যামাউন্ট আবার ডিপিএস এর যেই রিটার্নটা আসলো ম্যাচুরিটি শেষ করে, যখন সবকিছু আপনার জন্য অ্যাভেলেবল, যখন লিকুইড হয়ে যাচ্ছে ওই মানিটা এবং ইন্টারেস্ট প্লাস প্রিন্সিপাল, তখন আপনি সেটাকে খরচ না করে সেটাকে আবার লেটসে আপনি স্টক মার্কেটে ইনভেস্ট করতে পারেন। স্টক মার্কেটে ইনভেস্ট করলে বিভিন্ন কোম্পানি থেকে আপনাকে যে ডিভিডেন্ড দেয়, সেই ডিভিডেন্ডটা আপনি খরচ না করে সেটাকে আপনি আবার রিইনভেস্ট করেন অন্য কোনো ইনভেস্টমেন্ট ভেহিকেলে, স্টক মার্কেট হতে পারে বা অন্য কোনো ফিক্সড ডিপোজিট বা যে কোনো ফিক্সড ইনকাম সিকিউরিটিতে হতে পারে। একইভাবে আপনি যখন মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করছেন, তো মিউচুয়াল ফান্ডে অনেক ক্ষেত্রেই কিন্তু ফান্ড ম্যানেজাররা অ্যানুয়াল একটা ডিভিডেন্ড দেয়। তো এই ডিভিডেন্ডটা দেখবেন যে দুটো অপশন থাকে, একটা হচ্ছে যে ক্যাশ ডিভিডেন্ড, আরেকটাকে বলে সিআইপি, যেটা কিউমুলেটিভ ইনভেস্টমেন্ট প্ল্যান। তো ক্যাশ ডিভিডেন্ডের ক্ষেত্রে যেটা হয় যে লেটসে ওই মিউচুয়াল ফান্ড ম্যানেজার আপনাকে বছর শেষে লেটসে 10,000 টাকা আপনার অনুকূলে ডিভিডেন্ড বরাদ্দ থাকবে। তো 10,000 টাকা ক্যাশ ডিভিডেন্ড হলে হয় কি, যে আপনার ব্যাংক অ্যাকাউন্টে 10,000 টাকা কারেন্ট অ্যাকাউন্টে চলে আসলো, ব্যাংকে ট্রান্সফার হয়ে গেল। তো আরেকটা হচ্ছে সিআইপি, যেটা কিউমুলেটিভ ইনভেস্টমেন্ট প্ল্যান, সেখানে কিন্তু এই 10,000 টাকাটা আপনার ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার না হয়ে এই 10,000 টাকাটা ইকুইভ্যালেন্ট ইউনিট, ওই 10,000 টাকা দিয়ে যে যতগুলো ইউনিট কিনতে পারা যায়, লেটসে যদি একটা ইউনিটের দাম 10 টাকা হয়, তাহলে 10,000 টাকায় আপনার 1,000টা ইউনিট আপনার মিউচুয়াল ফান্ড প্রোফাইলে অ্যাড হয়ে যাবে। তো তখন হচ্ছে যখন ইউনিট প্রাইস বাড়বে, তখন আপনার আরো বেশি ওই ওই 10,000 টাকাটাই আরো বড় আকারে আপনার জন্য রিটার্ন আসবে। আম, তো এইভাবে যেটা হচ্ছে, কিন্তু সেটা না করে আপনি যদি মিউচুয়াল ফান্ড লেটসে 10,000 টাকা ডিভিডেন্ড দিল আপনাকে বছর শেষে, আপনি সেটা 10,000 টাকা কারেন্ট অ্যাকাউন্টে আসলো, আপনি খরচ করে ফেললেন, বা সেটা কোথায় থাকলো কোথায় গেল আপনার হিসাবে ট্র্যাক থাকে না। তো তাহলে এটা হচ্ছে যোগ করা। তো ধনী হওয়ার পথ আসলে যোগ করার মাধ্যমে হয় না, এটা হয় গুণ করার মাধ্যমে। অর্থাৎ একটা ইনভেস্টমেন্ট থেকে যে রিটার্ন আসছে, সেটাকে আপনি আবার রিইনভেস্ট করবেন। তো এইভাবে ইনভেস্ট থেকে রিটার্নটা রিইনভেস্ট রিইনভেস্ট করে করে পাওয়ার অফ কম্পাউন্ড গ্রোথের মাধ্যমে ওভার দ্য লং টার্ম আপনি দেখে থাকবেন যে আপনার কিন্তু আর্থিক সমৃদ্ধি ধীরে ধীরে বাড়ছে, এবং আপনি ধীরে ধীরে আপনি কিন্তু ধনী হওয়ার পথে এগিয়ে যাচ্ছেন। কাজে ধনী হওয়ার পথটা কিন্তু কখনো কোনো ওভারনাইট সাকসেস না, রাতারাতি আপনি যদি মনে করেন যে আপনি ধনী হতে পারবেন, বিষয়টা কিন্তু অতটা বাস্তবসম্মত হবে না।
যে হঠাৎ জুয়া খেলে আমি কোটি টাকা পেয়ে গেলাম, বা লটারিতে আমি কোটি টাকার পুরস্কার জিতে গেলাম। তো ধনী হওয়ার পথটা আসলে ওভাবে হয় না। নর্মালি এটা হচ্ছে সিস্টেমেটিক প্ল্যানিং, সিস্টেমেটিক সেভিং অ্যান্ড ইনভেস্টমেন্টের মাধ্যমেই কিন্তু আমাদেরকে ওভার দ্য লং টার্ম ধনী হতে হয়। তো সেজন্য দুটো জিনিস অনেক ইম্পর্টেন্ট, একটা হচ্ছে কনসিস্টেন্সি, রেগুলারলি সেভ অ্যান্ড ইনভেস্ট করা, আর একটা হচ্ছে পেশেন্স, যে এই সেভ ইনভেস্টমেন্টটা কনসিস্টেন্সি ধরে রাখার জন্য ওভার দ্য লং টার্ম সেই ধৈর্য এবং সুপরিকল্পনাটা আপনার থাকতে হবে। তো এই কনসিস্টেন্সি এবং পেশেন্সের মাধ্যমে আপনি যখন সিস্টেমেটিক সেভিং অ্যান্ড ইনভেস্টমেন্ট করতে থাকবেন বছরের পর বছর, তখন দেখবেন আপনি গ্র্যাজুয়ালি আপনার একটা হেলদি একটা ফিনান্সিয়াল ব্যাকআপ তৈরি হয়ে গিয়েছে, এবং তখনই আপনি আসলে নিজেকে ফিনান্সিয়ালি অনেক সিকিউর মনে করবেন। তো কাজেই এই কম্পাউন্ড গ্রোথ, পাওয়ার অফ কম্পাউন্ড গ্রোথের জন্যই কিন্তু ধনী হওয়ার পথটা হয় গুণ করার মাধ্যমে, যোগ করার মাধ্যমে না। সো এটা হচ্ছে পাওয়ার অফ কম্পাউন্ড গ্রোথ এবং পাওয়ার অফ রিইনভেস্টমেন্ট। ধন্যবাদ সবাইকে।